ডোডার দিকে, কারণ সেখানে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনায় সেনার গাড়ি, আর গাড়ি দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে 10 সেনাকর্মীর মৃত্যু, দুর্ঘটনায় আহত 6 সেনাকর্মী। আরো ডিটেল আপডেট নেব এই বিষয়ে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, দুর্ঘটনা ঘটে যখন সেনাবাহিনীর একটি গাড়ি যেটা হাই অল্টিটিউড পোস্টের দিকে যাচ্ছিল এবং সেই সময় একটি পয়েন্টে এসে প্রায় 9000 ফিটের উপরে খানি টপের কাছাকাছি নদেরওয়া চাম্বা রোডের উপরে খাদে পড়ে যায় এবং যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে নিয়ন্ত্রণ হারিয়েই ওই গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় আর্মি এবং স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল এবং ঘটনাস্থলে মৃত্যু হয় 4 সেনা জওয়ানের এবং তারপর সেখান থেকে 11 জন আহত জওয়ানকে উদ্ধার করা হয়। তার মধ্যে 6 জন আহত জওয়ানের মৃত্যু হয় হাসপাতালে যাওয়ার পর। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু সেনা জওয়ানকে এয়ারলিফট করা হয়েছে উধমপুরের কমান্ড হসপিটালে নিয়ে তাদের বেটার চিকিৎসা দেওয়ার জন্য এবং তাদের অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল রয়েছে এবং এই মুহূর্তে আরো এক জওয়ান তাকে অবজারভেশনে ম্যান্ডেলওয়া সাব ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি রাখা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় শোক লেফটেন্যান্ট গভর্নর থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ কর্তারা প্রত্যেকে, এবং দেখা হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে সেটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো বড় কোনো অন্য কোনো নাশকতার ঘটনা ছিল কিনা সেই ইঙ্গিতটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। সোনিয়া, বেশ। আর এবার নজর রাখবো ছত্তিশগড়ের দিকে। ছত্তিশগড়ের রায়পুর, সেখানে কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। স্টিল প্লান্টে বিস্ফোরণে 6 শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, বেশ কয়েকজন আহতও হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং আহতরা ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো আরো বিস্তারিত জানাতে পারবে আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো কিভাবে? ছত্তিশগড়ের বলদাবাজার এলাকায় একটি ইস্পাত কারখানায় আজ যখন চুল্লি পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক, সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে শ্রমিকরা যারা আশপাশে তখন পরিষ্কারের কাজ করছিলেন তাদের শরীর ঝলসে যায়। 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। 10 জন জখম, যে 10 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে থেকে 5 জনের অবস্থা গুরুতর, তাদের বিলাসপুরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো? বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে কারখানার একাংশে আগুন লেগে যায় এবং অনেক দূর থেকে আকাশে কালো ধোঁয়া ভর্তি এবং ওই আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। বলদাবাজার এবং তার আশপাশ থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু হয় এবং আগুনের উৎসস্থলে পৌঁছতে যথেষ্ট সময় লেগে যায়। ততক্ষণে ভিতরে আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, তাদেরও দ্রুত বার করে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত আগুন নেভানো তো সম্ভব হয়েছে, কিন্তু কারখানার একটা অংশ যেহেতু পুরো জ্বলে খাক হয়ে গেছে, ভিতরে আর কেউ আটকে আছেন কিনা তা বোঝা সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন, কিভাবে এই আগুন লাগলো? কোনো দুর্ঘটনা, অসাবধানতাবশত কোনো ঘটনা ঘটেছিল কিনা তা এখনো কারখানা কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না। অতনু, আরেকটা বিষয় জানতে চাইবো, যারা আহত ইতিমধ্যেই চিকিৎসাধীন হাসপাতালে, তাদের শারীরিক অবস্থা কিরকম? 10 জনকে বার করা হয়েছিল, সঙ্গে সঙ্গে তারা আহত। তাদের মধ্যে 70% বার্ন, এরকম কেস ছিল অন্তত 5 জনের ক্ষেত্রে। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে বিলাসপুর হাসপাতালে, কারণ সেখানে পরিকাঠামো ভালো, যাতে সেখানে চিকিৎসা করে তাদের সুস্থ করা সম্ভব হয়। বাকি 5 জন, সেই 5 জনের অবস্থা অতটা গুরুতর, মানে আশঙ্কাজনক বা প্রাণহানি হতে পারে এরকম পরিস্থিতি না হলেও জখম যথেষ্টই। কারণ বিস্ফোরণের অভিঘাতে যে সময় বিস্ফোরণ হয় তখন কারখানায় ওরা একেবারেই ওই চুল্লির কাছাকাছি ছিলেন, আর সেই জন্যই তাদের উপরে সবচেয়ে বেশি আঘাত আসে এবং তার জন্যই তাদের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে যায়। অন্তত 15 থেকে 20 জন শ্রমিক তারা সবচেয়ে বেশি আহত হন, 6 জন তো ঘটনাস্থলেই মারা যান। বেশ অতনু। हृदय विदारक घटना हुई है। मुझे जैसे ही जानकारी मिला, मैं तत्काल डीएम बलौदाबाजार, उसका मैं प्रभारी मंत्री भी हूँ उस जिले का, तो मैंने तत्काल उनको घटनास्थल पर जाने हेतु निर्देशित किया है और डीएम बलौदाबाजार घटनास्थल पर खुद है, पूरी उनकी टीम है और 6 लोगों की मृत्यु की पुष्टि हो चुकी है और जो घायल हैं उनको इलाज के लिए नजदीकी बिलासपुर के हॉस्पिटल में भेज दिया गया है और इसकी बृहद जांच हेतु मैंने निर्देश दे दिया है और फैक्ट्री को सील करके पूरी घटना की जांच भी चालू हो गई है।
ছত্তিশগড়ের রায়পুরে কারখানায় বিস্ফোরণের ঘটনা এবং স্টিল প্লান্টে বিস্ফোরণে এখনো পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি তাতে 6 শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই বিস্ফোরণে প্রায় 10 জন আরও যারা আহত এবং কারখানার একটি চুল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখান থেকেই ভয়ানক অবস্থা, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতার এই আন্তর্জাতিক বইমেলা কমিটির প্রধান ধারক এবং বাহক শ্রদ্ধেয় সুধাংশুদা এবং টিকিটদা, মাইক শোনা যাচ্ছে না, আরো উঁচু, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বাবু। টিকিটদা অ্যান্ড সুধাংশুদা এবং ছোটদের মধ্যে অপু, এসা, এরা সকলেই আছেন যারা অনেক খাটাখাটনি করেন। তাছাড়াও আপনাদের বইমেলা কমিটির যারা মেম্বার্সরা আছেন, তাছাড়াও বিভিন্ন স্টলস, বিভিন্ন আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন এনজিওস, বিভিন্ন বড় সাহিত্য থেকে শুরু করে ছোট সাহিত্য, ফিল্ম থেকে শুরু করে স্পোর্টস, কবিতা থেকে শুরু করে সাহিত্য, গদ্য থেকে শুরু করে পদ্য, সবই থাকে আপনাদের মধ্যে। অঙ্কন থেকে শুরু করে চিত্রাঙ্কন সবটাই থাকে। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনারা প্রতিবার আমাকে ডাকেন এবং আমি যখন বিরোধী দলেও ছিলাম তখন আমার বেশ মনে আছে একবার আগুন লেগে গেছিল যখন ব্রিগেডের পাশে বইমেলা হতো এবং সেদিনও আমি কিন্তু ছুটে গিয়েছিলাম। কাজে আজকে নয়, বইমেলায় দীর্ঘদিন ধরে আসার সুযোগ আমার হয়েছে এবং এর কৃতিত্ব আপনাদের সবটাই, আমার কোনো কৃতিত্ব নেই। আমাকে ফিজিক্যালি আপনারা প্রেজেন্ট করতে সুযোগ দেন, এটাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। I congratulate and welcome Ambassador of Argentina, Mr. Mariano Causino, and for his humble speech and the relation between India and Argentina. From sports field to cultural field, we always keep in touch with our heart. So I wish my heart-pounding love to Argentina people to become the partner of this International Book Fair of Kolkata. আমাদের মধ্যে আছেন গুস্তাভো কাঞ্জাব্রো, আমাদের মধ্যে আছেন প্রিয় সাহিত্যিক শ্রদ্ধেয় স্বপ্নময় চক্রবর্তী। আমাদের এখানে অনেক সাহিত্যিক, সুভদ্রা থেকে শুরু করে এমনকি পুলিশও স্টল দেয়, আইএনসিও দেয়, অনেক কমিটি দেয়। সকল কমিটিকেই আমার অনেক অভিনন্দন থাকবে। এটা হচ্ছে 49তম বইমেলা, অর্থাৎ 50তম বইমেলার আগে 50-এর ডাক শুরু হয়ে গেল। বলতে পারেন বইমেলা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যের বিশ্ব মিলন মেলায় পরিণত হয়। এবং ইন ইন্ডিয়া, Kolkata International Book Fair is number 1 in the country. Even it is popular in other country also. If I remember correctly, in German, Frankfurt Book Fair is also very popular, like our book fair. পৃথিবীর প্রাচীনতম বুক ফেয়ার, আগের বার প্রায় 27 লক্ষ মানুষ এসেছিলেন, বই বিক্রি হয়েছিল প্রায় 23 কোটি টাকার মতো। এবার হয়তো এটা অনেকটা ছাড়িয়ে যাবে। আপনাদের আগেই বইপ্রেমী সকলকে অভিনন্দন জানাই। এখানে 1100টি স্টল আছে, 1100 স্টলস। এটা চলবে আজকে থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, আপ টু 3rd ফেব্রুয়ারি, 12টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং এন্ট্রি ফ্রি, সম্পূর্ণ ফ্রি।
কারণ আমরা ট্যাক্স নিয়ে কিছু করি না, টোটালটাই ফ্রি। বইমেলাকে আমরা সর্বতোভাবে সাহায্য করি, এর জন্য কৃতিত্ব নেওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এটা মানুষের কৃতিত্ব। আমি টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টদের কনগ্রাচুলেট করছি, তাদের খুব সুন্দর গান শোনানোর জন্য। এছাড়াও এবার বইমেলায় আরও there are other 20 countries who are participating. I must mention their name with the permission of the book fair. That Britain, Germany, China, Australia, Russia, Ukraine, Peru, Guatemala, Costa Rica, Nepal and so many. And আমি খুশি হয়েছি মহাসতীদির নামে, উত্তমদার নামে, সলিলদার নামে, ভূপেন হাজারিকার নামে, শ্রদ্ধেয় প্রতুলদার নামে, সাহিত্যিক প্রফুল্ল রায়ের নামে তরুণ এবং যে সমস্ত আলোচনা করা হবে তার জন্য। আমি বলি, সুরের যেমন সঙ্গীত মূর্ছনায় আমরা সুরভিত থাকি, সুশোভিত থাকি, পল্লবিত থাকি, সঞ্জীবিত থাকি, সৌরভে আমরা ভাসি, গৌরবে আমরা ভাসি, তেমনি বইয়েরও কোনো জিওগ্রাফিক বাউন্ডারি নেই। বই হচ্ছে সবার প্রাণ, সবার মান, সবার সম্মান এবং শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের চিরকালীন, সার্বজনীন, বিশ্বজনীন এক মহান অবদান। আমি মনে করি দেশ থেকে দেশান্তরের আমাদের স্টুডেন্টরা, আমাদের মেধারা যারা বিভিন্ন দেশে গিয়ে কাজ করেছেন, তারা এখানেই টিচারদের কাছে পড়েছেন আর এখানকার বইগুলোই পড়েছেন এবং সেই বইগুলো পড়ে তাদের আজকে জ্ঞানের আলোয় তারা আলোকিত হয়েছেন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, বিশ্বকবির ভাষায় বলতে পারি। এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে, তার কারণও আছে, আমরা এগিয়ে চলেছি যুগের সাথে খাপ খাইয়ে। এখন হাতে এসে গেছে স্মার্টফোন, হাতে এসে গেছে কম্পিউটার, হাতে এসে গেছে এআই, সব কিছুই পেয়ে যাচ্ছে। বইয়ের দিকে ঝোঁকটা একটু কি কমে যাচ্ছে? যারা কিন্তু বই প্রেমী তাদের কিন্তু কমছেন না। আমি দেখেছি লক্ষ্য করে, আমি অবশ্য লেখার টাইম পাই না, যতটুকু টাইম পাই ওই যখন হেলিতে করে জেলায় যাওয়ার সুযোগ হয়, বছরে তো 9 মাস ওটা চলেই না, 1-1.5 মাস, আমি কিন্তু সেই সময়টা বই আমি লিখি। এবং প্লেনেও যদি কোথাও যাত্রা করি সেই সময়টুকু আমি বই লিখি। আমি যদি কম্পিউটারে টাইপ করি আমার মন পোষায় না। হ্যাঁ, কিছু আর্জেন্ট কাজ আমাকে রেকর্ডে রেখে দিতে হয়, নোটে লিখে রাখি, কিন্তু যে বইগুলো বেরোয় সেগুলো কিন্তু আমি হাতে লিখি, কারণ এই অভ্যাসটা এখনো যায়নি। হাতে লেখার অভ্যাসের মধ্যে যে স্বাচ্ছন্দ্য এবং যে কথাগুলো ফটাফট ফটাফট বেরিয়ে যায়, একেবারে দারুণ অগ্নি বাণের মতো, সেটা টাইপ করতে করতে অনেক সময় একটু টাইম লাগে, ভাবতে হয়, কিন্তু লিখতে গেলে ভাবতে হয় না, অটোমেটিক্যালি কন্টিনিউয়াস পেনটা চলে যায়। কাজে আমি মনে করি যে বই আমাদের প্রাণ। এই তো মা সরস্বতী পুজো আসছেন আগামীকাল, আজকেও আমাদের ছুটি, কালকেও ছুটি দিয়েছি এই কারণে, কারণ ছাত্রছাত্রীরা আগের দিন স্কুলে ঠাকুর নিয়ে আসে, তারা আনন্দ উপভোগ করুক। সাথে সাথে বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, যশের দেবী, সসম্মানের দেবী, অভিবাদনের দেবী, সংস্কৃতির দেবী, শিক্ষার দেবী
সুরমূর্ছনা দেবী, যার জন্য বলে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। বীণা হাতে মা আছেন, আবার পুস্তক নিয়েও আছেন। বীণা এবং পুস্তকের সাথে দুটোর সাথে একটা সম্পর্ক তো রয়েই গেছে। আমি মনে করি বইমেলার মধ্যে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, সমগ্র ধরনের লেখা, এমনকি আর্কাইভের বিশেষ তথ্য, পুলিশের সাইবার ক্রাইমের তথ্য থেকে শুরু করে সেভ ড্রাইভ সেভ লাইফের তথ্য, আমাদের পুরনো ইতিহাস, আমাদের অরিজিনাল ইতিহাস, আমাদের মনীষীদের জীবনী, এমনকি আমাদের অনেকগুলো পশ্চিমবঙ্গ সরকারের একাডেমি আছে, উর্দু একাডেমি থেকে শুরু করে, শিশু সাহিত্য একাডেমি থেকে শুরু করে, বাংলা একাডেমি থেকে শুরু করে অনেক অনেক অফুরন্ত, যা শুরু করলে শেষ করা যাবে না, A to Z, একেবারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে ভরা, যেমন A to Z দিয়ে ভরা। আমি তাদের সকলকেই আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি ফায়ার ব্রিগেড, INCA, বিধাননগর পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর কর্পোরেশন, PHE, PWD, আরও যারা আছেন, ফরেস্ট থেকে শুরু করে সবাই আছে, KMDA, এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যমের বইয়ের স্টলও থাকে। তারাও তাদের সঞ্চিত ধন সাংবাদিকরা জীবনের অভিজ্ঞতা দিয়ে অনেক বই লেখেন। তাদের সকলকে আমার অনেক শুভ নন্দন থাকলো। আমি ছোটোখাটো লিখি, খুবই অপ্রতুল্য বলতে পারেন। আমি তো জ্ঞানীগুণী লোক নই, আমি খুব সিম্পল। আমি নিজেকে মনে করি লেস ইম্পর্টেন্ট পারসন, জাস্ট লাইক এ ডাউন ট্রোডেন পিপল, মধ্যে একজন, পিপুলের মধ্যে একজন। কাজে ওই যতটুকু পারি। আমি একথা বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বলি ভাষায়, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, নিজেরও ইচ্ছা করহে পূর্ণ তোমারও জীবনও মাঝে। মোটামুটি আমার 153টা বই বেরিয়েছে এর মধ্যেই, এবারেও হয়তো 9টা বেরোবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা, সবটা এখনো বলিনি, কারণ সবটা যদি বলে দিই তাহলে আগামী দিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কি থাকবে। একটা কথা ভাণ্ডার দিয়েছি, একটু একটু লিখেছি। আরও অনেক বইয়ের মধ্যে SIR এর যে হ্যারাসমেন্ট চলছে, যেহেতু এটা সাল 26-এ 26টা কবিতা আমি হেলিতে যেতে যেতে দুদিনে লিখে দিয়েছি, 2-3 দিনের মধ্যে। ওটাও স্যার হিসেবে বেরোবে। কাজেই এবার সংখ্যাটা 162 হবে। যাই হোক, এই টুকটাক আর কি। সুমন্ত্র একটা বই নিজে নিজে লিখত কাগজে, কিন্তু কোনোদিন পুস্তক আকারে প্রকাশ করেনি। সুমন্ত নিজে স্টার জলসার দায়িত্বপ্রাপ্ত। আমি ওকে বললাম, তুমি বইটা কেন প্রকাশ করছো না? কারণ আমাকে আঁকাতে ইন্ধন দিয়েছিল সুভাদা, এবং সুব্রত তো আজ বেঁচে নেই। আমি টুকটাক চিরকুটে লিখতাম, লিখে ফেলে দিতাম। আমাকে বলতো, তুই ফেলে দিস কেন রে, এগুলো রেখে দিতে পারিস না? সুব্রত তো আমাকে শাসন করতেন। আর সুভাদা কিছু না, সুভাদা আর বৌদি শিপ্রাদি একদিন হঠাৎ আমার বাড়িতে গিয়ে হাজির। তখন আমি ক্যানভাসে কিছু কিছু কাজ করেছিলাম, উল্টো পাল্টা। আমি তো আর আঁকা শিখিনি, সবটাই বলতে পারি ইনোভেটিভ। তখন সুভাদাই বলেছিল, সম্ভবত দোলাকে, যে ওকে বারণ করো এগুলো ফেলে দিতে, ওকে আঁকতে বলো। ওর প্রত্যেকটা তুলির টান বোঝা যায়, ও যেন আঁকে। তাই আমি যখন যেখানে যাই, আমি
পয়সা খরচ না করে বিনা পয়সায় দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। তাও আমি 1 পয়সা আমার জন্য নিইনি, টোটালটাই দিয়ে দিয়েছিলাম এনজিওসদের, স্প্যাস্টিক সোসাইটিকে অথবা গভর্নমেন্টকে গরিব লোকেদের সাহায্য করার জন্য। তাতেও তারপর থেকে আমার নিজের প্রতি নিজের একটা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত হয়েছে। এবং তারপর থেকে আমি এখন কি করি, আমি যে সার্কিট হাউসেই যাই না কেন, ওরা একটা ক্যানভাস রেখেই দেয়, সেখানে যেটা আঁকি ওই জেলাকেই দিয়ে আসে, ওরা সেটা যত্ন করে রেখে দেয়, কাজে লাগায়। এবং আমি যখন কোনো ফরেন ট্যুরে যাই বা আমার কাছে কেউ আসে, আমি ওই আকার থেকেই একটা করে প্রেজেন্ট করে দিই, তাহলে আমার পয়সাটাও বেঁচে গেল, আর শুধু রং তুলিটা ওটা ম্যানেজ করে নেওয়া যায়। আর আপনারা জানেন আমার একমাত্র ইনকাম বলতেই বইয়ের রয়্যালটি, কারণ আমি পার্লামেন্টের এমপি হিসেবে 7 টার্ম জিতেছিলাম। আমি কিন্তু মাসে 1.5 লাখ টাকা করে পেনশন পেতে পারি, শুধু দিল্লিরটা বলছি আমি। 15 বছর 1 পয়সাও নিইনি। এবং এখানেও অ্যাজ এ চিফ মিনিস্টার আই ডোন্ট টেক এ সিঙ্গেল পয়সা ফ্রম দ্য গভর্নমেন্ট। সুতরাং এই দুটো যদি মেলান, কয়েক কোটি টাকা গভর্নমেন্টকে আমি দিয়ে দিয়েছি। সবাই যারা গালাগালি দেয় তারা জানে না আমি গালাগালিকে ভালোবাসি। গালাগালি দিলে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, ভালো কথা বলতে চাইছে, পারছে না, কি আর করবে। মগজে কারো কারো মরুভূমি থাকে, কারো আবার সাগর তীর্থ থাকে, ইট ডিপেন্ডস অন। সেই জন্য আমি এমনকি চাটাও যে খাই, চাটাও পয়সা দিয়ে খাই। এবং সার্কিট হাউসেও যে থাকি, সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি, আমার কাছে সব বিল আছে। এমনকি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও বিল দিতাম। এটা আমি আমার জন্য বলছি না, বাট কখনো কখনো তো বলতে হয়। আমি শ্রীকৃষ্ণ দেবের পরামর্শ শুনছিলাম, উপদেশ, তাতে বলেছেন সবসময় নিজেকে ছোট করে দেখবে না, কখনো কখনো বলতে হয়। যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি একটু ফোঁস করতে বারণ করিনি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কালকে তার জন্মদিন পবিত্র, ভালোবাসা দিতে গেলে ভালোবাসা প্রতিদানে পেতে হয়, জীবন না দিলে জীবন পাওয়া যায় না, নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ করা যায় না। আর স্বামী বিবেকানন্দ একই কথা বলেছে, দেখুন, উইকনেস ইজ ডেথ, স্ট্রেংথ ইজ লাইফ। একটা কথাই সব বলে দিয়েছে। আর কবি নজরুল ইসলামের সেই কবিতা, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিছুর মধ্যে কিছু। আপনারা ভালো করে বইমেলা উপভোগ করুন শান্তিপূর্ণভাবে। প্রত্যেকের কথা বলার অধিকার আছে, আলোচনা করার অধিকার আছে, কিন্তু মনে রাখবেন যে মানুষগুলো বইমেলায় আসে, একদিকে এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআরে, একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন, দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন। এবং ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় লিখি মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস বাদ। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে, খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে 5টা ছেলে মেয়ের একই বাবা মা হয় কি করে? আরে কি করে বলি বলুন তো? এখন নয়, হাম দো হামারা দো হোতা হ্যায়, পেলে তো নেই থা। আচ্ছা, আমাদের যদি বলে বাবা মায়ের সার্টিফিকেট দিয়েছে, বাবা মায়ের জন্মই কবে তাই জানি না, তো সার্টিফিকেট কোথা থেকে আনবো? আমরা তো হোম ডেলিভারি।
অটল বিহারী বাজপেয়ী যেহেতু তার বয়স আমাকে নিজে একদিন চুপ করে বলেছেন, বইতে লিখে দিয়েছি বলে বলছি, যে 25 ডিসেম্বর মমতা जी हमारा जन्मदिन नहीं है। কবে জিজ্ঞেস করিনি, সেই অধ্যতটা দেখায়নি। এরকম অনেকের আছে, আমাদের নিজেদেরও আছে। তো কি করা যাবে? ডেট অফ বার্থ যখন জানতে পারলাম তখন তো বাবা মারা গেছে, তখন তো অলরেডি 10 ক্লাস হয়ে গেছে। তা তখন তো চেঞ্জ করার কোনো টাইম ছিল না, আর চেঞ্জ করার কোনো উপায়ও নেই। যা দেয় তাই ভেঙে নিই, আর কি করি। এবং কখনো কখনো তো বোঝেন উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলো ডিটেলস বলছি না, বললে আবার আমাকে ইলেকশন কমিশন এখন ধরবে, ধরে বলবে তোমারটাই বাতিল। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যাবে। আজকে দীর্ঘদিন বাংলায় থেকে স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি বাংলা, নবজাগরণের জন্মভূমি বাংলা, অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? কবি জয় গোস্বামী, তাকেও ডেকে পাঠাচ্ছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি কালকে একটা ছোট্ট দাঁতের ডাক্তারখানায় গেছিলাম, 8 জন কাজ করে, 8 জনকেই ডেকেছি। আমি আজকে একটা মেডিকেল কলেজ হসপিটালের সাথে কথা বলছিলাম কোন একটা ব্যাপারে, তো আমাকে বললেন আমাদের সবাইকে ডেকেছি। কি মজা যেন পেয়ে গেছে একদম। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। এটা হতে পারে না, এটা সবাই প্রতিবাদ করবেন। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না, এটা মাথায় রাখবেন। অমর্ত্য সেন, জয় গোস্বামী আপনাদের কিন্তু টাচ করে, সকলকেই টাচ করে। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো। আর টিকিটটা আমাকে আগে থেকে দেখুন, বইমেলা প্রাঙ্গণ আমরা করে দিয়েছি, টোটাল হেল্প এখানে বিনা পয়সায় সব করে দিই। আমার মনে হয় বইমেলায় যেটা করা উচিত, অনেক তো দুষ্টু মিষ্টি লোক নিয়েই জগৎ, আপনাদের একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত, আছে করা। তার কারণ হচ্ছে বাই চান্স যদি কেউ কিছু দুষ্টুমি করে, তাহলে যাতে লোকসানটা না হয়, সেটা খুব ভালো। এটা শুনে আমি খুশি হলাম, কারণ আমি সব ব্যাপারেই করে রাখি এখন, বাবা যা চলছে। আর একটা বৈচিত্র্যের কথা বলেছেন আবার 50 বছরের আগে। বইমেলা প্রাঙ্গণ তো পার্মানেন্ট হয়েই গেছে এই জায়গাটা। বৈচিত্র্য বলেছে জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো, ও তো অনেক করে দিয়েছে সব। দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে, স্কাইওয়াক থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, একেবারে ফুল্লোড়া থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি রাখিনি, জলপুর শিব মন্দির থেকে শুরু করে আমরা সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। আমার শান্তনু এখানে আছে, শান্তনু এদিকে এসো। আমার আইএনসিএরও সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্য করতে চাইছে, করে দাও। 50 বছরের আগে আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করা, বই দিয়ে করতে হবে, বই দিয়ে আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম, পুরোটাই বই দিয়ে হবে। বৈচিত্র্য 10 কোটি টাকা আইএনসিএ থেকে আপনাদের কাছে চলে যাবে। এই যে সুধাংশু বাবু আর ত্রিদিবদা, একটা অফিসিয়াল লেটার চাই, কারণ গভর্নমেন্টকে অডিট করতে হয়। অফিসিয়াল দরখাস্তটা আইএনসিএর কাছে পাঠিয়ে দেবেন, শান্তনুর কাছে, আমার কাছে পাঠানোর দরকার নেই। আমি কথা বলে নিলাম, 10 কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করুন। সুতরাং 50 বছরে এসে যারা দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গণের সাথে একটা বৈচিত্র্য করে দিয়েছেন, এইটুকুই বলার। আর বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসও আসছেন, আমাদের উৎসব তো লেগেই থাকে, 12 মাসে 13 পার্বণ, পিঠে পুলির উৎসব চলছেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে নিয়ে চলুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের উপদেশে আমি দেখছিলাম,
বলছিলেন এক আঙুল দিয়ে মুঠো করা হাতে হবে না, 5টা আঙুল নাও, দেখবে মুঠো হয়ে যাবে। মানেটা কি? মানেটা খুব পরিষ্কার। যখন কেউ গান গায়, এখনো শুধু হারমোনিয়াম বাজায় না, আগে হয়তো অভাব ছিল, এখন হারমোনিয়াম, সাথে তবলা, সাথে ক্যাসিও, তাতে গিটার, তাতে তবলা, তাতে বীণা, তাতে সেতার, কত কি, সুরের ছন্দ, সুরের স্পন্দন। সুতরাং জীবনটাও তাই, কেউ কালো হবে, কেউ ফর্সা হবে, কেউ বেটে হবে, কেউ লম্বা হবে, কারো একটা ধর্ম থাকবে, কারো একটা জাতি থাকবে, কারো একটা বর্ণ থাকবে। সো হোয়াট? লেট আস কনসিডার জাস্ট লাইক এ হিউম্যান বিং। হিউম্যানিটির ওপরে আর কিছু হয় না। আর বই হচ্ছে শিক্ষা দেয় মানবিকতার, মনুষ্যত্বের, সংস্কৃতি, শিক্ষার। ভালো চলুন, সুস্থভাবে চলুন, এগিয়ে চলুন, আবার দেখা হবে। যতদিন বাঁচবো ততদিন নিশ্চয়ই আসুন। ভালো থাকবেন, যদি অবশ্য আপনারা ডাকেন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক নমস্কার এবং শুভনন্দন। মাননীয় মন্ত্রীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তার কাছে এবার আমাদের বিনীত অনুরোধ, ফেয়ার ডিরেক্টরিটি উদ্বোধন করার জন্য। ফর্মাল আনভেলিং অফ গিল্ডস ফেয়ার ডিরেক্টরি বাই our Honorable Chief Minister Mamata Banerjee. 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধনে বইমেলায় এবার বাংলাদেশের স্টল নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছিলেন সেদিকে আমরা নজর রেখেছিলাম। তবে দীর্ঘদিন পর বইমেলাতে চীনের স্টল কিন্তু রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 9টি বই প্রকাশ এবারের বইমেলা এবং 49তম কলকাতা বইমেলার উদ্বোধন হলো এবং এই উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। শুরু হতে চলেছে 49তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা, ফর্মাল ইনগ্রেশন অফ 49th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। Exactly 49 strokes, 49 বার। বই পাগল স্বজন বন্ধুদের ঠিকানা বইমেলার আনুষ্ঠানিক শুভারম্ভ। শুরু হয়ে গেল আমাদের অন্যতম সেরা পার্বণ, বই পার্বণ, বইমেলা। আমরা জানি প্রতি বছর একটু আগেই মাননীয় মুখ্যমন্ত্রী তার